প্রিয় এসএসসি ২৫ মেডিকেল অ্যাডমিশন যে টেস্টটা আছে এখানে বায়োলজিতে তোমরা ৩০ এ ৩০ যখন কোশ্চেন ব্যাংকটা খোলো বা কোনো কোশ্চেন ব্যাংকের অ্যানালাইসিস গুলো দেখো, ওখানে তোমরা দেখো যে কোনো একটা প্রশ্ন হয়তো বা আছে হাসান স্যার থেকে, আর কোনো একটা প্রশ্ন আছে হয়তো বা আলিম স্যার থেকে, আবার কখনো দেখো যে কোনো কোশ্চেন মাজেদা ম্যামের বই থেকে আছে, আজিবুর স্যার তো আছেই। তো তখন তোমরা কনফিউজ হয়ে যাও যে আসলে কোশ্চেন যদি এত বই থেকে হয় তাহলে আমি কিভাবে প্রিপারেশনটা আলিম স্যারের বই থেকে আসছে। আরও যদি স্পেসিফিকভাবে বলি তাহলে এই প্রশ্নটা আলিম স্যারের বইয়ের অনুশীলনীর একটা প্রশ্ন অধ্যায়টা রয়েছে, সেইখানে তুমি গেলে তুমি এই যে ভিয়ন, এটা তোমাদের হাসান স্যারের 3 নাম্বারটা, এটা তোমার হাসান স্যারের বইয়ে নাই, এটা আলিম স্যারের বই থেকে আসছে। এখন যেগুলো আলিম স্যারের বই থেকে আসছে সেগুলো কি আলিম স্যারের বইয়ের ভিতরের কোনো একটা র্যান্ডম লাইন থেকে প্রশ্ন হচ্ছে যে ঠিক আছে আমি বুঝলাম কোশ্চেনগুলো কিভাবে আসে, কই থেকে আসে এটা বুঝলাম, তাহলে আমি কিভাবে প্র্যাকটিস করব? আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি ২৫, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে মেডিকেল অ্যাডমিশন যে টেস্টটা আছে এখানে বায়োলজিতে তোমরা ৩০ এ ৩০ পেতে পারো। এই টপিকটার আন্ডারে বেশ কিছু টপিক আসে, যেমন তোমরা যারা ফার্স্ট টাইমার আছো, যেহেতু তোমরা এসএসসি ২৫, তার মানে এবার যারা তোমরা পরীক্ষা দিবা মেডিকেল অ্যাডমিশন টেস্টে, তোমরা অবশ্যই ফার্স্ট টাইমার, মানে এর আগে তোমরা মেডিকেল কোনো অ্যাডমিশন দেও নাই। যার কারণে তোমরা আসলে কোশ্চেনগুলো কোথা থেকে হয়, কোশ্চেনগুলো কি ধরনের হয়, এই ধরনের কোনো আইডিয়া তোমাদের থাকে না। এক্ষেত্রে তোমরা যখন কোশ্চেন ব্যাংকটা খোলো বা কোনো কোশ্চেন ব্যাংকের অ্যানালাইসিস গুলো দেখো, ওখানে তোমরা দেখো যে কোনো একটা প্রশ্ন হয়তো বা আছে হাসান স্যার থেকে, আর কোনো একটা প্রশ্ন আছে হয়তো বা আলিম স্যার থেকে, আবার কখনো দেখো যে কোনো কোশ্চেন মাজেদা ম্যামের বই থেকে আছে, আজিবুর স্যার তো আছেই। তো তখন তোমরা কনফিউজ হয়ে যাও যে আসলে কোশ্চেন যদি এত বই থেকে হয় তাহলে আমি কিভাবে প্রিপারেশনটা নেব? কিভাবে প্রিপারেশন নিলে আমি বায়োলজিতে আমার ম্যাক্সিমাম যে অ্যান্সার সেটা আমি করে আসতে পারবো? আবার কেউ বলেছে কিভাবে প্রিপারেশন নিলে আমি ৩০ এ ৩০ পাবো? তো আমরা আজকে সেই জিনিসটা বোঝার চেষ্টা করব। যে আসলে মেডিকেলে যে বায়োলজি কোশ্চেনটা হয় এটা মূলত কোন জায়গাগুলো থেকে হয়? এজন্য আমরা ২০২৪-২৫ অর্থাৎ গত বছরের যে মেডিকেল কোশ্চেনটা আছে, যে ওই মেডিকেল কোশ্চেনটা আমরা এনালাইসিস করব। ওইখানে যে বোটানি পার্টটা, সেই কোয়েশ্চেনগুলো কোন জায়গা থেকে আসছে, কোন নলেজটুকু থাকলে তুমি সেই কোয়েশ্চেনগুলো সঠিকভাবে অ্যান্সার করতে পারতা। আর কিভাবে প্রিপারেশন নিলে তুমি তোমার মেডিকেল যে অ্যাডমিশনটা হবে, সেইখানে তুমি তোমার সর্বোচ্চ আ ভালো একটা এফোর্ট দিয়ে সর্বোচ্চ একটা রেজাল্ট তুমি করতে পারবা, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তুমি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা। তো চলো ভিডিওটি শুরু করা যাক। আমরা যদি দেখি ১ম প্রশ্নটা, যে বোটানির ক্ষেত্রে কোশ্চেনটা এরকম ছিল যে কোষ বিভাজনের সময় কোষ প্লেট তৈরিতে সাহায্য করে কোন অঙ্গাণু? এখানে উদাহরণ ছিল যে মানে অপশনগুলো ছিল, সেটা ছিল হচ্ছে লাইসোজোম, গোলজি বস্তু, মাইক্রোটিবিউলস এবং রাইবোজোম। তো এইটা আসলে আমি আজকে আসলে তোমাদের কোনটার উত্তর কোনটা, এটার থেকে বেশি ফোকাস করব যে কোশ্চেনগুলো কোন জায়গা থেকে আসছে সেটা বোঝানোর জন্য। তো পাশে আমি একটা আ তোমাদের বইয়ের একটা পাতার তোমার ছবি এখানে এড করা আছে। এটা মূলত হাসান স্যারের বইয়ের। তুমি যদি গোলকি বডির যে কাজ এইখানে দেখো, তাহলে তুমি দেখবা এই ৪ নাম্বার যে কাজটা সেখানে কি বলা আছে দেখো তো, যে কোষ বিভাজনকালে কোষ প্লেট তৈরি করা। তাহলে তোমার যদি এই নলেজটা থাকে যে তুমি যদি এটা পড়ে থাকো হাসান স্যারের বইটা, তাহলে তুমি অবশ্যই এটা পড়ার কথা যে কোষ বিভাজনকালে কোষ প্লেট তৈরি করে কে? গোলজি বডি। তাহলে বলছে যে কোষ বিভাজনের সময় কোষ প্লেট তৈরির কাজে সাহায্য করে কোন অঙ্গাণু? তাহলে তুমি অবশ্যই বলবা যে এটা গোলজি বস্তু বা গোলজি বডি। দেন আমরা যদি ২য় কোয়েশ্চেনটা দেখি, ২য় কোয়েশ্চেনটা হচ্ছে যে রেস্ট্রিকশন এনজাইম এর কাজ কি? অর্থাৎ রেস্ট্রিকশন এনজাইম কোন কাজ করে? তো রেস্ট্রিকশন এনজাইমের কাজ কি? তুমি এটা ১ম অধ্যায়ে যেটা আছে আ হাসান স্যারের বইয়ের, বোটানি বইয়ের, সেখানেও তুমি আ রেস্ট্রিকশন এনজাইমের কাজটা সম্পর্কে একটু ধারণা পাবা। তারপরে তোমাদের যে জীব প্রযুক্তি অধ্যায়টা রয়েছে, সেইখানেও তুমি এরকম একটা লাইন তো অবশ্যই পাবা যে টার্গেট বা বাহকের ডিএনএ অণুর নির্দিষ্ট স্থানে ছেদন করার জন্য প্রয়োজনীয় রেস্ট্রিকশন এনজাইম নির্বাচন। অর্থাৎ এই যে নির্দিষ্ট স্থানে যে ছেদন করার কাজটা, এটা মূলত একটা রেস্ট্রিকশন এনজাইমের মাধ্যমে করা হয়। তো এই অংশটা কিন্তু তোমার হাসান স্যারের বই পড়লে তোমরা অবশ্যই এটা একটা বেসিক জিনিস জানতে পারবা। তার মানে এই অংশটা যদি তোমার জানা থাকে, তুমি এই প্রশ্নটার সঠিক উত্তর দিতে পারবা যে কাঙ্ক্ষিত ডিএনএ কে নির্দিষ্ট স্থানে ছেদন করা। ৩ নাম্বার যে কোশ্চেনটা সেটা দেখি। ৩ নাম্বার কোশ্চেনটার ক্ষেত্রে আ বলা রয়েছে যে নিচের কোন ধরনের উদ্ভিদকে এপিমারেলস বলা হয়? হ্যাঁ?
যে এপিমেরালস বলা হয় কোন উদ্ভিদকে? তো এই কোয়েশ্চেনটা তুমি যদি হাসান স্যারের বই পড়ে যাও, তাহলে দেখবা হাসান স্যারে যে এপিমেরালস যে আছে, এই এপিমেরালস উদ্ভিদের কথাটা হাসান স্যারের বই আসলে নাই। তাহলে এটা কোন জায়গা থেকে আসছে? এটা আলিম স্যারের বই থেকে আসছে। তুমি যদি আলিম স্যারের বইটা দেখো, আলিম স্যারের বইয়ের অনুশীলনীর কোয়েশ্চেন যে এইরকম ২২ নম্বর কোয়েশ্চেনটা ছিল যে, কোন ধরনের উদ্ভিদকে এপিমেরালস বলা হয়? এখানে তুমি যদি অপশনগুলো একটু লক্ষ্য করো, দেখো তো ১ নাম্বার অপশনটা কি বলছে? যে খরা সহনশীল, খরা এড়ানো, লবণ সহনশীল, খরা প্রতিরোধী। আর এইখানের অপশনগুলো দেখো যে লবণ সহ্যকারী, খরা এড়ানো, খরা সহ্যকারী, খরা প্রতিরোধী। মানে কোয়েশ্চেনটা কিন্তু এইখান থেকে নেওয়া হচ্ছে, এটা কিন্তু আর কি মানে তুমি বুঝতে পারতেছো। আর এই কোয়েশ্চেনটা যদি তোমার সলভ করা থাকে, তুমি অবশ্যই এই কোয়েশ্চেনটাও কি করতে পারবা? সলভ করতে পারবা। তার মানে যে এই কোয়েশ্চেনটা আলিম স্যারের বই থেকে আসছে। আরো যদি স্পেসিফিক ভাবে বলি, তাহলে এই প্রশ্নটা আলিম স্যারের বইয়ের অনুশীলনীর একটা প্রশ্ন। অর্থাৎ অনুশীলনীর যে উদাহরণগুলো মানে প্রশ্নগুলো থাকে সেখান থেকে আসছে। দেন ৪ নাম্বার যদি আমরা উদাহরণটা দেখি, যে ৪ নাম্বার কোয়েশ্চেনটা কি বলছে? যে নিচের কোনটি মালভেসি গোত্রের উদ্ভিদ? তো মালভেসি গোত্রের উদ্ভিদের যে ৪ টা অপশন আছে, এর মধ্যে কোনটা মালভেসি গোত্রের উদ্ভিদ? তো তুমি যদি এটা হাসান স্যারের বই পড়ো, তাহলে হাসান স্যারের বইয়ের এইরকম একটা পেজে উদাহরণগুলো দেওয়া আছে। যেমন কিছু উদাহরণ দেওয়া আছে যে মালভেসি গোত্রের উদ্ভিদের কিছু উদ্ভিদের নাম তোমার দেওয়া ছিল। তো সেখানে কিন্তু ৩ নাম্বারে ছিল যে কার্পাস তুলা। তো এখানে কিন্তু কার্পাস তুলা অংশটা আছে। তার মানে আমরা বললাম যে আ এটা মালভেসি গোত্রের যে উদ্ভিদটা, এটা তুমি হাসান স্যারের বইটা পড়লেই তুমি হচ্ছে উদাহরণটা দিতে পারতা যে আ কার্পাস তুলা আসলে এটার উদাহরণ, বা কার্পাস তুলা মালভেসি গোত্রের একটা উদ্ভিদ। এর পরের প্রশ্নে যদি আমরা যাই, তাহলে ৫ নম্বর প্রশ্নটা কিরকম? যে নিচের কোনটিকে সংক্রমণক্ষম পূর্ণাঙ্গ ভাইরাস কণা বলে? তো কোনটা মানে কোনটাকে সংক্রমণক্ষম পূর্ণাঙ্গ ভাইরাস কণা বলা হয়? তো এইটা তুমি যে আ অণুজীব যে অধ্যায়টা রয়েছে সেইখানে তুমি গেলে তুমি এই যে ভিরিয়ন, এটা তোমাদের হাসান স্যারের বইয়ে আছে। সেইখানে তুমি দেখতে পাবা যে নিউক্লিক অ্যাসিড ও একে ঘিরে অবস্থিত ক্যাপসিড সমন্বয়ে গঠিত একটি, এই যে এখানে ছিল সংক্রমণ ক্ষমতা সম্পূর্ণ ভাইরাস কণাকে বলা হয় ভিরিয়ন। তাহলে উত্তর কি? ভিরিয়ন। তার মানে এটা তোমার হাসান স্যারের বই থেকেই আসছে, বা তুমি হাসান স্যারের বইটা যদি পড়ো তাহলে তুমি অ্যান্সারটা করতে পারবা। এরপর ক্রেবস চক্র, যে ক্রেবস চক্র কোষের কোথায় সংঘটিত হয়? এটা তুমি অনেক আগে থেকেই পড়ে আসতেছো যে ক্রেবস চক্র মাইটোকন্ড্রিয়াতে সংঘটিত হয়। এটা ক্লাস 9 10 এও পড়ছো। আর এখানেও তুমি হাসান স্যারের বই যদি দেখো যে ক্রেবস চক্র যে পর্যায়টা আছে সেটা মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে সংঘটিত হয়। তার মানে এটাও তুমি হাসান স্যারের বই পড়েই পারছো। এরপরের যে কোশ্চেনটা সেটা হচ্ছে কি যে আ জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর প্রধান জীবজ সাধনী বা লিভিং টুল কোনটা? তো এইখানে অপশনগুলো দেওয়া রয়েছে যে কোনটা আসলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জীবজ সাধনী। তো এই কোশ্চেনটা আসলে মূলত কোথা থেকে আসছে? তুমি যদি একটু লক্ষ্য করো, এই যে আলিম স্যারের বইয়ে এই কোশ্চেনটা দেওয়া রয়েছে এইভাবে যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর প্রধান জীবজ উপাদান কোনটি? তো এখানে তুমি যদি অপশনগুলা মিলাও, এখানে কি বলছে যে এফ ফ্যাক্টর, রেস্ট্রিকশন এনজাইম, এক্সপ্লান্ট, দেন প্লাজমিড। এখানে কি রয়েছে? রেস্ট্রিকশন এনজাইম, প্লাজমিড, এক্সপ্লান্ট, এফ ফ্যাক্টর। মানে অপশনগুলা কিন্তু জাস্ট একটু চেঞ্জ করে দেওয়া, আর কিছুই না। তার মানে আমি বলতে পারি যে এই কোশ্চেনটা মূলত আলিম স্যারের বইয়ের অনুশীলনী থেকে করা হয়েছে। তো আমি যদি দেখি যে আগে যে প্রশ্নটা আলিম স্যারের বই থেকে করা হয়েছিল সেটাও কিন্তু অনুশীলনী থেকে আসছে। আর এই কোশ্চেনটা যেটা আলিম স্যারের বই থেকে করা হলো এটাও কিন্তু একটা অনুশীলনীর কোশ্চেন। তাই না? আচ্ছা, এরপরে আমরা দেখি পরে যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে কি ভাইরাসের বংশবৃদ্ধিতে পোষকের কোন অঙ্গাণুটি প্রোটিন তৈরি হয়? মানে কোন অঙ্গাণুতে প্রোটিন তৈরি হয়? অর্থাৎ কোন অঙ্গটিতে প্রোটিন তৈরি হয় বা কোন অঙ্গাণুটি প্রোটিন সংশ্লেষণ করে, এটা তোমার যদি একটা বেসিক ধারণা থাকে তাহলেই তুমি এই কোশ্চেনটার অ্যান্সার করতে পারবা। তুমি যে বইয়ে পড়ো না কেন সেখানে অবশ্যই এটা জানবে যে রাইবোসোম যেটা আছে এর কাজ কি? প্রোটিন সংশ্লেষণ করে না? তাহলে যে অঙ্গাণুটা প্রোটিন তৈরি হয় যে অঙ্গাণুতে সেটা অবশ্যই কি? রাইবোসোম হবে না? মানে এটা তোমার এমনি বেসিক দিয়ে তুমি অ্যান্সার করতে পারবা। আচ্ছা, এরপর আমরা যদি যাই পরের কোশ্চেনটাতে। পরের কোশ্চেনটা এরকম যে টিস্যু কালচারের প্রাথমিক লক্ষ্য কি বলছে? যে উন্নত বীজ তৈরি করা, নতুন ধরনের টিস্যু তৈরি করা, অধিক পরিমাণে টিস্যু তৈরি করা আর প্রচুর পরিমাণে নতুন চারা উৎপাদন করা।
তো এই ছিল কোশ্চেন। তো এই কোশ্চেনটার অ্যান্সার করার জন্য তোমার হাসান স্যারের যে তুমি এই অংশটুকু জানো যে আ এখানে হাসান স্যারের যে অংশটুকু নেওয়া হয়েছে সেটা হচ্ছে যে সুবিধাসমূহ অর্থাৎ টিস্যু কালচারের সুবিধা। সেখানে বলা হয়েছিল কি যে একটি উদ্ভিদ বা উদ্ভিদাংশ থেকে অল্প সময়ের মধ্যে একই বৈশিষ্ট্য সম্পন্ন বহু চারা সৃষ্টি। অর্থাৎ অনেক পরিমাণ বা প্রচুর পরিমাণে চারা উৎপাদন। তোমার যদি এই বেসিক থাকে তাহলে তুমি এই অ্যান্সারটা করতে পারবা। প্লাস তোমার যদি আলিম স্যারের বইয়ের অনুশীলনের কোশ্চেন করা থাকে তাহলে তুমি এরকম একটা কোশ্চেনই পাবা যে টিস্যু কালচার আছে এইটার প্রাথমিক উদ্দেশ্য কি? দেখো এখানে প্রশ্ন বলছে যে টিস্যু কালচারের প্রাথমিক লক্ষ্য কি? আর এখানে বলছে যে টিস্যু কালচার প্রযুক্তির প্রাথমিক উদ্দেশ্য কি? এখানে দেখো যে উদাহরণ অপশনগুলো যেগুলো দেওয়া রয়েছে এই অপশনগুলো কিন্তু যে অনেকটাই কাছাকাছি, তাই না? এবং বলা যায় যে এইখান থেকে এই কোশ্চেনটা করা হয়েছে বা এইরকম তুমি বলতে পারো। যে দেখো যে বেশি পরিমাণ টিস্যু উৎপাদন, এখানে রয়েছে অধিক পরিমাণ টিস্যু তৈরি, এখানে আছে নতুন জাতের টিস্যু, এখানে নতুন ধরনের টিস্যু তৈরি, উন্নত মানের বীজ উৎপাদন, এখানে বলছে উন্নত বীজ তৈরি, এখানে বলছে বিভাজনক্ষম অঙ্গ থেকে নতুন চারা উৎপাদন। আর এখানে রয়েছে কি প্রচুর পরিমাণে নতুন চারা উৎপাদন। তার মানে তুমি বুঝতে পারতেছো যে একটু ১৯-২০ করে কিন্তু কোশ্চেনগুলো আসছে। আর এটা আলিম স্যারের বই থেকে আসছে, হাসান স্যারের বই থেকে আসে নাই। যদি আমি এই কোশ্চেনের আলোকে বলি, তাহলে তুমি দেখলা যে এটা আলিম স্যারের বইয়ের আরো স্পেসিফিক ভাবে যদি বলি, তাহলে এটা অনুশীলনের একটা কোশ্চেন। ঠিক আছে? এরপরে আমরা যদি পরের কোশ্চেনটা দেখি, তাহলে পরের কোশ্চেনটা হচ্ছে যে নিচের কোনটি পিউরিন বেস? এটা তোমরা সবাই জানো যে যে বইয়ে পড়ো না কেন সব বইয়েই আছে এটা। তো তুমি হাসান স্যারের বইয়ে পড়লে হাসান স্যারের বইয়ে এরকম একটা অংশ তুমি পাবা যে পিউরিন বেস, তার মধ্যে উদাহরণ আছে কি অ্যাডেনিন আর গুয়ানিন। তো এখানে উত্তর হবে অ্যাডেনিন। তার মানে তুমি হাসান স্যারের বই পড়ে পারছো। এরপর যেটা আছে সেটা কি যে আ জেনেটিক ভাবে নিয়ন্ত্রিত মৃত্যুকে কি বলা হয়? জেনেটিক ভাবে নিয়ন্ত্রিত মৃত্যুকে কি বলে? তো এটাকে অ্যাপোপ্টোসিস বলে। তো এটা তুমি কই পাবা? এটা তুমি কিন্তু হাসান স্যারের বই পড়লে পাচ্ছ যে নেক্রোসিস এবং অ্যাপোপ্টোসিস। এটা আসলে কই থেকে আসছে? যে জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যু। এটা কিন্তু আগের বছরের কোশ্চেন গুলোতেও এই ধরনের কোশ্চেন আসছে যে জেনেটিক্যালি নিয়ন্ত্রিত কোষের মৃত্যুকে কি বলে? তো এটা কিন্তু তুমি হাসান স্যারের বই থেকে পেয়ে যাচ্ছ। এরপর যে আরেকটা কোশ্চেন আছে সেটা কি? যে নিচের কোন এনজাইমটি জমাট রক্ত গলাতে ব্যবহার করা হয়? তো এটা তুমি যদি আ এনজাইম যে আছে অর্থাৎ কোষ রসায়নের এনজাইম পার্টটা সেইখানে পড়ো তখন হাসান স্যারের বইয়ে এই লাইনটা ছিল যে জমাট রক্ত গলানো মস্তিষ্ক ধমনির জমাট রক্ত গলাতে ইউরোবাইলেজ নামক এনজাইমের ব্যবহার করা হয়। তো এখানে কিন্তু এই যে ইউরোবাইলেজ এনজাইমটা পাচ্ছ। তার মানে এটাও তুমি হাসান স্যারের বই থেকে অ্যান্সার করতে পারছ। পরে যেটা আছে ১৩ নম্বর কোয়েশ্চেন সেটা কি? যে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মাধ্যমে সৃষ্ট উদ্ভিদকে কি বলা হয়? তো এটা যদি তুমি হাসান স্যারের বই পড়ো তাহলে দেখবে এখানে ট্রান্সজেনিক্স বা ট্রান্সজেনিক যে অর্গানিজম আছে এইটা কিন্তু তুমি হাসান স্যারের বই পড়লেই পেয়ে যাচ্ছ যে উত্তর হবে কি ট্রান্সজেনিক। তার মানে এই ১৩টা কোশ্চেনই মূলত বোটানি থেকে গত বছরের কোশ্চেনে আসছিল। তো তুমি যে এই কোশ্চেনগুলা দেখলা, তুমি কি দেখলা? কই থেকে কোশ্চেনগুলো আসছে? তুমি দেখলা যে এখানে আমরা ৩ টা কোশ্চেন পাইলাম এমন যেগুলা আলিম স্যারের বই থেকে আসছে। আর ৩ টা কোশ্চেন বাদে বাকি যে কোশ্চেনগুলো আসছে বোটানিতে সব কোথা থেকে আসছে? হাসান স্যারের বই থেকে এবং হাসান স্যারের বইয়ের যদি কনসেপ্ট আমাদের ক্লিয়ার থাকে এবং হাসান স্যারের বইয়ের যদি আমরা ইনফো গুলা জানি তাহলে আমরা অ্যান্সার করতে পারবো। আর বাকি যেগুলা ওগুলাও আমরা কাছাকাছি অ্যান্সার করতে পারবো কিন্তু কিছু ডিরেক্টলি যেমন এই যে ৩ নাম্বারটা এটা তোমার হাসান স্যারের বইয়ে নাই। এটা আলিম স্যারের বই থেকে আসছে। এখন যেগুলো আলিম স্যারের বই থেকে আসছে সেগুলা কি আলিম স্যারের বইয়ের ভেতরের কোনো একটা র‍্যান্ডম লাইন থেকে আসছে? উত্তর কিন্তু না। এই যে জিনিসগুলো আলিম স্যারের বই থেকে আসছে সেগুলো মূলত আলিম স্যারের অনুশীলনের কোশ্চেন থেকে আসছে। তার মানে তোমাকে যখন আমি বলতেছি বা তুমি যখন একটা কোশ্চেন ব্যাংক খুলে দেখলা যে কোশ্চেন গুলো আলিম স্যারের বই থেকে আসছে, মাজেদা ম্যামের বই থেকে আসছে বা আজিবুল স্যারের বই থেকে আসছে, তখন মূলত কি বোঝাচ্ছে? যে তোমাকে কি ওই বই পুরাটা পড়তে হবে? উত্তর কিন্তু না। ওই বই পুরাটা পড়তে হবে না। তুমি একটু স্ট্র্যাটেজিক্যালি যদি আগাও তাহলে তোমার প্রিপারেশনটা সবচেয়ে ভালো হবে। আর এইখানে তুমি মেডিকেল অ্যাডমিশন সিজনটা এটা টাইমটা খুবই অল্প একটা সময় থাকে। এই সময় যদি তুমি উল্টাপাল্টা অনেক জিনিস পড়ো, কাজের জিনিস না পড়ো তাহলে লস তোমার। কারণ এইখানে তোমার জানার থেকে মেডিকেলে চান্স পাওয়াটা বেশি ম্যাটার করে।
তো মেডিকেলে চান্স পেতে মেডিকেলে যে কোশ্চেনগুলো আসে তোমাকে সেই কোশ্চেনগুলো ভালোভাবে জানতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। তো এর জন্য তুমি কি করতে পারো? তাহলে ভাইয়া এখন প্রশ্ন হচ্ছে যে ঠিক আছে আমি বুঝলাম কোশ্চেনগুলো কিভাবে আসে, কই থেকে আসে এটা বুঝলাম। তাহলে আমি কিভাবে প্র্যাকটিস করব? যেহেতু আমি আ কোশ্চেনগুলো কেবল বুঝলাম, তাহলে আমি কিভাবে প্র্যাকটিস করলে আমার হচ্ছে বায়োলজিতে আমি ভালো মার্ক তুলতে পারবো, তাই না? একটা ভালো মার্ক বা ৩০ এ ৩০ বা এরকম একটা ভালো মার্ক তুলতে পারবো যেটা আমাকে মেডিকেল অ্যাডমিশনে অন্যদের চেয়ে এগিয়ে রাখবে। তো কিভাবে পড়বো? কিভাবে পড়বোর ক্ষেত্রে আমি যেটা তোমাদের সাজেশন দেবো আমার পক্ষ থেকে যে ১ম এ মূল বই। মূল বই মানে কি? মূল বই মানে যেমন বোটানি, বোটানির ক্ষেত্রে আমরা হাসান স্যারের বইকে মূল বই বলি। আর তোমাদের হচ্ছে যেটা জুলজি আছে সেটা কিন্তু আমরা আজমল স্যারের বইকে মেইন বই বলি। তো এটা হচ্ছে মূল বই। এখানে বলছি একটা কথা যে বিশেষ করে দাগানো লাইন। তো তোমাদের এখনো কোচিং হয়তোবা শুরু হয়নি বা শুরু হলেই তোমরা দাগানো লাইনের বিষয়টা অবশ্যই জানতে পারবা। যে ভাইয়েরা তোমাদের যে জায়গাগুলো থেকে কোয়েশ্চেন বেশি আসে এই লাইনগুলো দাগা দেয়। তো তুমি পুরা বইটা একবার রিডিং পড়তে পারো। কিন্তু মনে রাখবা যে দাগানো লাইনগুলা এগুলা থেকে যেন ভুল না হয় এবং দাগানো লাইনগুলা লাইক মুখস্থর মতো তোমার হয়ে যাবে যে এই লাইনটা দাগাই দিছে, এই লাইন থেকে কোয়েশ্চেন হবে বা আগেরবার আসছে মানে এইবারও আসবে। তোমার মনে এরকম যাতে সন্দেহ না থাকে যে ভাই এটা তো আগেরবার আসছে তাহলে এইবার আসার মনে হয় সম্ভব নেই বা আগে অনেকবার আসছে এবার মনে হয় আসবে না। না এরকম করবা না। কেননা মেডিকেলের যে জায়গা থেকে কোয়েশ্চেনটা হয় ওই জায়গা থেকে দেখবা ঘুরিয়ে পেঁচিয়ে কোয়েশ্চেনগুলো হয়। তো তুমি ১ম এ মূল বইটা পড়লা। বিশেষ করে দাগানো লাইনগুলোকে ফোকাস করে মূল বইটা তোমার পড়া শেষ। এখন তোমাকে কি প্র্যাকটিস করতে হবে না? তুমি প্র্যাকটিস কই থেকে করবা? র‍্যান্ডমলি যেকোনো একটা কোয়েশ্চেন ব্যাংক থেকে প্র্যাকটিস করা শুরু করে দিবা? না, তুমি কি করবা? তোমার তো মূল বইটা পড়া শেষ। এখন তোমাকে টেস্ট করতে হবে যে তুমি কতটুকু পারো আর কতটুকু পারো না। এজন্য তুমি অনুশীলনীর প্রশ্ন সলভ করবা। অনুশীলনীর প্রশ্ন হাসান স্যারের অনুশীলনীর প্রশ্ন খুবই কম থাকে। আলিম স্যারের প্রশ্ন সাধারণত ২০ থেকে ৩০ টার মতো থাকে, এর বেশি খুব একটা থাকে না। আজিবুস স্যারের একটু বেশি প্রশ্ন থাকে। সাধারণত ৭০-৮০ টার মতো কোয়েশ্চেন থাকে এবং তোমার হচ্ছে মাজেদা ম্যামের বই। মাজেদা ম্যামের বই তোমার হচ্ছে প্রাণীবিজ্ঞানের জন্য খুবই গুরুত্বপূর্ণ মাজেদা ম্যামের বইটা। তো এই যে অনুশীলনীগুলা আছে, এইখানে আরেকটা জিনিস দিতে হতো যে আজমল স্যারের বই। এটা লিখতে ভুলে গেছিলাম আমি মনে হয়। আজমল স্যারের বই। তো আজমল স্যারের বই, হাসান স্যারের বই, আলিম স্যার, আজিবুর স্যার এবং মাজেদা ম্যাম। এই বইগুলা যে অনুশীলনীর কোয়েশ্চেন আছে, তোমার মূল বই পড়া শেষ, এরপর তুমি অনুশীলনীর বই পড়লা। এখন আমি এখানে একটা মানে পয়েন্ট লিখছি সেটা হচ্ছে একটি বই। কেন একটি বই? দেখো তুমি মেডিকেল অ্যাডমিশন টাইমটাতে আমি আগে বলছি যে সময়টা তোমার খুবই কম থাকে। এই কম সময়ে তোমার প্রিপারেশনটাও তো হবে অনেক গোছানো। এখন তুমি পড়ার সময় হয়তোবা যখন ১ম বার পড়ছো তখন তুমি হাসান স্যারের বই খুলে অনুশীলনের কোয়েশ্চেন সলভ করলা, আলিম স্যারের বই খুলে অনুশীলনের কোয়েশ্চেন সলভ করলা, আজিবুর স্যারের বই খুলে অনুশীলনের কোয়েশ্চেন সলভ করলা, মাজেদা ম্যামের বই খুলে অনুশীলনের কোয়েশ্চেন সলভ করলা। কিন্তু যখন শেষ মুহূর্ত আসবে তখন কি তুমি এতগুলো বই খুলে সলভ করার মতো সময় পাবা? উত্তর হলো পাবা না। এজন্য তোমাকে এমন একটা বই লাগবে যে বইয়ে মূলত সবগুলো কোয়েশ্চেন দেওয়া আছে। যেখানে তুমি একটা বইয়ে সবগুলো কোয়েশ্চেন পাবা। এবং এই একটা বইয়ের মধ্যে দেখবা যে আরো ভালো হয় যদি সেখানে তোমার বায়োলজির পাশাপাশি তোমার কেমিস্ট্রি বলো, ফিজিক্স বলো, এই বায়োলজি, তারপর কেমিস্ট্রি, তারপর ফিজিক্স এইগুলার অনুশীলনের কোয়েশ্চেন তোমাকে আমি একটা পার্ট ধরে বোঝালাম যে কিভাবে কোয়েশ্চেন আসে। মূলত এইভাবে তোমার বায়োলজিতে যেমন আসে ঠিক তেমনই তোমার কেমিস্ট্রিতেও আসবে এবং ফিজিক্সেও আসবে। তো এই ক্ষেত্রে সবগুলোর অনুশীলনীর কোয়েশ্চেন মিলে যদি একটা বই থাকে, তুমি পড়ার সময় যদি সেই বইটাকে রেখে তুমি অনুশীলনের কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করো। ওই বইয়ে যদি কোনো কোয়েশ্চেন না থাকে তুমি ওই বইয়ে ওই কোয়েশ্চেনটা একটু লিখে রাখলা। মানে মূল কথা তুমি একটা বইয়ে প্রিপারেশনটা নিলা। আমাদের সময়ে রেটিনা এরকম একটা অনুশীলনের কোয়েশ্চেন জনিত একটা বই, মানে ওখানে শুধু অনুশীলনের কোয়েশ্চেনই থাকতো। বোধ তোমার ওখানে ছিল বায়োলজি ছিল, কেমিস্ট্রি ছিল, ফিজিক্স ছিল। সব মিলে একটা অনুশীলনীর বই ছিল, অনুশীলনের প্রশ্ন। তো এই ধরনের বই তুমি একটা বইকে ফোকাস রাখবা এবং তোমার পরবর্তীতে তোমার যদি কোনো ভুল-বার হয় অথবা তোমার মিসিং কোনো অনুশীলনের কোয়েশ্চেন যেটা ভাইরা হয়তোবা প্রিন্ট করে নাই, তো তুমি ওইটা লিখে রাখবা কিন্তু একটা বইয়ে রাখবা। তাহলে হবে কি শেষ মুহূর্তে গিয়ে তোমাকে আর এত বই খুলে প্রিপারেশনটা মানে অনুশীলনের প্রশ্ন নিয়ে প্রিপারেশনটা তোমার চিন্তা করতে হবে না। দেন তুমি যদি অনুশীলনের কোয়েশ্চেন সলভ করো, এরপরে তোমার হচ্ছে বিগত বছরের মেডিকেলের প্রশ্ন যেটা আছে। তুমি দেখবা মেডিকেলের প্রশ্ন কিন্তু রিপিট হয়। তো এই ক্ষেত্রে তোমার যদি বিগত বছরের মেডিকেলের প্রশ্নগুলো তোমার সলভ করা থাকে, তাহলে কিন্তু তুমি অবশ্যই একটা বেনিফিট পাবা এবং দেখবা হুবহু কমনও চলে আসতে পারে। এরপর আছে বোর্ড প্রশ্ন। বোর্ড প্রশ্ন কি কমন আসে? হ্যাঁ, বোর্ড প্রশ্ন থেকেও অপশন সহ হুবহু কমন আসার রেকর্ডও কিন্তু মেডিকেল যে কোয়েশ্চেন গুলো আছে এগুলোতে আছে। এরপর তুমি যখন তোমার অনুশীলনীর
যে কোশ্চেনগুলো আছে এগুলা শেষ। মেডিকেল ওই পার্টের তোমার বিগত বছরের মেডিকেল প্রশ্ন পড়া শেষ, বোর্ড প্রশ্ন পড়া শেষ। এরপর তোমার আরো সময় আছে। মনে করো তোমার আরো সময় আছে। তখন তুমি অন্য যেকোনো কোচিং এর বই হোক বা যেকোনো জায়গার বই হোক, তুমি বেশি, বেশি এমসিকিউ সলভ করবা। কারণ তোমার পরীক্ষাটা কিন্তু এমসিকিউ নির্ভর। এইজন্য তোমার এমসিকিউ প্রশ্ন বেশি, বেশি সলভ করতে হবে। এরপর তুমি কি করবা? তোমার তো ওখানে তুমি তো সব পাবা না। তাই না? তুমি যেহেতু মূল বই পড়ছো, তুমি হাসান স্যারের বই পড়ছো। তুমি কিন্তু আলিম স্যারের বই পড়ো নাই, আজিবুল স্যারের বই পড়ো নাই, মাজনা ম্যামের বই পড়ো নাই। তো তোমার কিছু, কিছু জিনিস তুমি পাবা নতুন, যেগুলো তুমি ভুল করবা। এই ভুলগুলা যাতে একবারই ভুল হয়, তো তুমি কি করবা? যে বইটাতে পড়বো, ওই বইটাতে তোমার ভুলটা মার্ক করে রাখবা। ওই বইটাতে তোমার যে ভুলগুলো হবে, এই ভুলগুলো তোমার মার্ক করে রাখবা, যাতে পরবর্তীতে তোমার ওটা রিভিশন দিতে সুবিধা হয় এবং ওই ভুলগুলো তুমি বারবার অনুশীলন করতে পারো। তো তুমি যদি এইভাবে প্রিপারেশনটা নাও, আমি আশা করি যদি টিপিক্যাল কোয়েশ্চেন হয় তাহলে তুমি বায়োলজিতে 30 এ 30 করতে পারবা। আর ভাইয়া প্রতি বছর যে টিপিক্যাল কোয়েশ্চেন হবে তা না। যদি অ্যাটিপিক্যাল কোয়েশ্চেনও হয়, তুমি মনে রাখবা কঠিন কোয়েশ্চেন ভুল করার জন্য কোনো ছাত্র তার মেডিকেল অ্যাডমিশন থেকে ছিটকে পড়ে না বা তার মেডিকেলে চান্স পাওয়ার যে পসিবিলিটি এটা শূন্যের কোঠায় নেমে আসে না। কিন্তু কোনো ছাত্র যদি জানা কোয়েশ্চেন ভুল করে, একটা টিপিক্যাল কোয়েশ্চেন ভুল করে, তাহলে তার চান্স আছে যে সে মেডিকেলে টিকবে না। কিন্তু যদি অ্যাটিপিক্যাল কোয়েশ্চেন হয়, তাহলে ওটা যদি কেউ ভুলও করে, তাও তার চান্স আছে যে সে মেডিকেলে টিকবে। তো যদি অ্যাটিপিক্যাল কোয়েশ্চেন হয়, তাও দেখবা যে মেক্সিমাম কোয়েশ্চেন এইরকম জায়গা থেকেই আসবে। আর বাকি যে ২-১ টা আসবে, ওই ২-১ টা যদি তুমি নাও পারো তাও সমস্যা নেই। আর যদি ওই ২-১ টাও তুমি পেতে চাও, তাহলে তুমি কি করবা? এই যে বইগুলা আছে, বিশেষ করে বোটানির ক্ষেত্রে হাসান স্যার, আলিম স্যার আর রাজিবুর স্যার, এই বইগুলার ক্ষেত্রে দেখবা যে তোমার আ সংজ্ঞা আছে, তারপর হচ্ছে তোমার বৈশিষ্ট্য আছে, উদাহরণ আছে এবং ছক আছে। এই জিনিসগুলো যদি তুমি পড়ো অনুশীলনী প্রশ্নের পাশাপাশি, তাহলে তুমি সেই জিনিসগুলো কমন পাবা। কিন্তু ওটা আমি আগে পড়তে বলব না। তোমার আগে মূল বই পড়া লাগবে, তারপর এই অনুশীলনী কোয়েশ্চেন সলভ করা লাগবে। এরপর যদি তুমি সময় পাও, দেন তুমি ওইদিকে যেতে পারো। আর যদি সময় না থাকে তোমার কাছে, তাহলে তুমি কমপক্ষে এই জিনিসগুলো তোমাকে সলভ করাই লাগবে। তাহলে আশা করি তুমি বায়োলজিতে অন্য সবার থেকে আগে থাকবা। শুধু বায়োলজি না, এই একই ট্রিক্স ফলো করে তুমি তোমার কেমিস্ট্রি, তোমার ফিজিক্স এবং অন্যান্য যে ইংলিশের ক্ষেত্রেও যে বিসিএস কোয়েশ্চেন, তারপর হচ্ছে প্রিভিয়াস মেডিকেল কোয়েশ্চেন প্লাস তোমার যে সাধারণ জ্ঞান আছে, সেখানেও একই স্ট্র্যাটেজি। তুমি যদি একটু কোয়েশ্চেনগুলো দেখো ভালোভাবে, তাহলেই বুঝতে পারবা। তো আশা করি এই ভিডিওটা তোমার জন্য অনেক উপকার হবে। আর ভিডিওটা ভালো করে যদি না বুঝে থাকো আরেকবার দেখে নিও এবং কোয়েশ্চেনগুলো কিভাবে আসছে একটু বুঝে সেই অনুযায়ী প্র্যাকটিস করো। ইনশাআল্লাহ ভালো কিছু হবে। ধন্যবাদ সবাইকে।